সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৭০তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাদল অফিস ছুটির পর বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে। মায়ের অসুখটায় একঘেয়েমে এসে গেছে। হিমানি কখনো একটু ভালো হয়ে ওঠেন, আবার কিছুটা অনিয়ম করলেই শয্যাশায়ী হতে হয়। সম্পূর্ণ সেরে ওঠার আর বুঝি কোনো আশা নেই। মায়ের বিছানার পাশে বাদল এখন কদাচিৎ বসে, কারণ বসলেই হিমানির মুখে একটা না একটা অভিযোগ শুনতে হবে। চিররঞ্জন বাড়ি খোঁজা শুরু করেছেন। হিমানি এ বাড়ি ছেড়ে চলে যাবার জন্য বদ্ধপরিকর। সূর্যর ব্যবহার দিন দিন তার কাছে অসহ্য হয়ে উঠছে। অফিস ছুটির পর বাদল ন্যাশনাল লাইব্রেরিতে চলে যায় ইদানিং। প্রথম কয়েকদিন এলোমেলো বই পড়ছিল, তারপর সে সুনির্দিষ্টভাবে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে পড়াশুনো শুরু করে। পৃথিবী ও প্রাণের সৃষ্টি সম্পর্কে নানা মুনির নানা মত তাকে আকৃষ্ট করতে লাগলো খুব। ন্যাশনাল লাইব্রেরি বন্ধ হয় ৯টার সময়। সেখান থেকে বেরিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই বাড়ি ফেরার জন্য। বাসে না উঠে সে ময়দানের মধ্য দিয়ে হাঁটতে আরম্ভ করে। অলস মন্থর তার গতি। আপন মনে সিগারেট টানে কিংবা বাদাম ভাজা কিনে চিবোয়। বাড়ি সম্পর্কে কোনো আগ্রহ নেই বাদলের, অথচ তার অন্য কোথাও যাবারও জায়গা নেই। তার বয়সী ছেলেরা রাজনীতি অথবা নাটক করে, রবীন্দ্রসঙ্গীত গায় অথবা সাহিত্য নিয়ে তর্ক করে, কিংবা স্রেফ আড্ডা দিয়ে সময় কাটায়। বাদল এর সব কটা দল থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্ধ্যের পর বাড়ি ফিরলেই তার মেজাজ গরম হয়ে যায়। সূর্য সত্যি খুব বাড়াবাড়ি শুরু করেছে। বাড়িতেই এখন তার মূল আড্ডা। কিসব অদ্ভুত চেহারার লোক আসে তার কাছে। কারুর মাথা কামানো, কারুর গলায় রুমাল বাঁধা। এদের মধ্যে অনেকের চাউনির ধরন দেখলে ভয় লাগে। সূর্য যেন প্রতিজ্ঞা করেছে কোনো শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আর মিশবেই না। ওই লোকগুলোর বাড়িতে আনাগোনার একটি কারণ, সূর্য নাকি ওদের সঙ্গে একটা সাপ্লাইয়ের ব্যবসা শুরু করবে ঠিক করেছে। ভাদুড়ি ট্রেডার্স নামে একটা সাইনবোর্ডও লাগানো হয়েছে বাড়ির সামনে। সূর্যর এখন টাকায় টান পড়েছে বলেই বোধহয় কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়ে পড়েছিল। বড়বাবুর জমানো টাকা পয়সার প্রায় সবটাই সে উড়িয়ে দিতে সক্ষম হয়েছে। চিররঞ্জনের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত আলোচনায় সূর্য একবার এই কথাও বলেছে যে তার ব্যবসায়ের বিনিয়োগের প্রয়োজনে তাকে হয়তো বাড়িটাই বিক্রি করতে হবে, তাহলে আর কিছু বাকি থাকে না। এ কথা সকলেই জানে। সূর্যর দ্বারা কোনোদিনই ব্যবসা হবে না। সে সব কিছু উড়িয়ে পুড়িয়ে দেবে। সূর্যর কাছে যেসব লোকেরা আসে তারা ব্যবসা নিয়ে কতটা আলোচনা করে তা বোঝা যায় না। শুধু মদ খায় আর হই হল্লা করে। এক একদিন মাঝরাত্রিরেও সূর্যকে সঙ্গে নিয়ে তারা বেরিয়ে যায়। রেনু সন্ধ্যাবেলা বাড়িতে এসে পড়লে আরও মুশকিল হয়। রেনু দেখা করতে চায় সূর্যর সঙ্গে। বাদলরা কেউ আর এখন সূর্যর ঘরে যায় না। ওপরের ঘরে খাবার পাঠিয়ে দেওয়া ছাড়া বাড়ির কারুর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার। কিন্তু রেনু যেতে চাইলে বাদলকেও সঙ্গে যেতে হয়। সে এক অস্বস্তিকর অবস্থা। সূর্য রুক্ষভাবে অপমান করে কথা বললেও রেনু তার সঙ্গে তর্ক করতে চায়। আগে দেশের অবস্থা কিংবা রাজনীতি সম্পর্কে রেনুর কোনো আগ্রহ ছিল না। কলেজে ভর্তি হবার পর সে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে। কলেজে তো রাজনীতি এখন প্রধান আলোচ্য বিষয়। মাত্র ৩-৪ বছরের মধ্যে প্রতিবেশী চীনের অগ্রগতি দেখে সবাই মুগ্ধ। পদে পদে ভারতের সঙ্গে তুলনা এসেই যায়। বাদল হাঁটতে হাঁটতে একটা রেইন ট্রির নিচে এসে দাঁড়ালো। রাত্রের দিকে ময়দানের মধ্যে একা একা হাঁটা খুব নিরাপদ নয়। ঘুটঘুটে অন্ধকার। কেপমারি গ্যাংয়ের অত্যাচারের কথা খুব শোনা যায়। প্রায় মাঠের মধ্যে রেস খেলায় জেতা লোকদের লাশ পড়ে থাকে। কিন্তু বাদলের মাথায় কোনো চিন্তা নেই। সে আত্মবিস্মৃতের মতন গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো কিছুক্ষণ। তারপর সে গাছের গুড়িতে হাত দিয়ে ফিস করে জিজ্ঞেস করল, বলো তো, কেন আমি রেনুর টেলিফোন ধরিনি? অনেকক্ষণ থেকে একটু একটু হাওয়া দিচ্ছে। বাদলের প্রশ্নটা করার পর রেনট্রি থেকে কয়েকটি পাতা খসে পড়ল তার গায়ে মাথায়। বাদল আগ্রহের সঙ্গে পাতাগুলো তুলে নিল হাতে। তার মনে হলো গাছটি তার প্রশ্নের উত্তর দিয়েছে। পাতা ঝরানোই তো গাছের ভাষা। কিন্তু বাদল সে ভাষা জানে না। তাছাড়া অন্ধকার।
সেদিন দুপুরবেলা বাদলের অফিসে রেনু টেলিফোন করেছিল। বাদলের নিজের টেবিলে টেলিফোন নেই। তাছাড়া সেই সময় সে বারান্দার এক কোণে দাঁড়িয়ে সিগারেট টানছিল। কোনো নিষেধ না থাকলেও সে অফিসে বয়স্ক লোকদের সামনে সিগারেট টানতে লজ্জা পায়, তাই তাকে উঠে যেতে হয়। একটি বেয়ারা এসে তাকে খবর দিল যে বড়বাবুর টেবিলে তার একটি টেলিফোন এসেছে, একজন মেয়ে ছেলে তাকে ডাকছে। বাদলের বুকটা ধক করে উঠেছিল। নিশ্চয়ই রেনু ছাড়া আর কোন মেয়ে ছেলে তাকে ফোন করবে? এক রকমের খুশির চাঞ্চল্যে তার মুখটা রক্তাভ দেখায়। কয়েকদিন রেনুর সঙ্গে দেখা হয়নি, তাই রেনু খোঁজ নিচ্ছে। সিগারেটটা ফেলে দিয়ে বাদল এগিয়ে গিয়েছিল বড়বাবুর টেবিলের দিকে। তিনি তখন চেয়ারে ছিলেন না, সুতরাং বাদলের কথা বলায় কোনো অসুবিধা ছিল না। রিসিভারটা হাতে তুলে নেবার আগের মুহূর্তেও বাদল ভাবেনি সে এরকম কিছু করবে। হঠাৎ তার মাথার মধ্যে কি যেন একটা হয়ে গেল। সে রিসিভারটা তুলে গম্ভীর গলায় বলল, বাদলবাবু অফিসে নেই, এবং কোনো উত্তরের অপেক্ষা না করেই রিসিভারটা রেখে দিল। কেন সে এরকম করলো নিজেই জানে না। রেনু হয়তো তার গলা চিনতে পারবে না। এর আগে রেনুর সঙ্গে কখনো টেলিফোনে সে কথা বলেনি। তবু সে নিজেই রেনুকে, কি এর মানে? মানুষ কেন এরকম করে? যাকে যে ভীষণভাবে চায় তাকেও কেন এক এক সময় ফিরিয়ে দেয়? কোনো সৃষ্টিতত্ত্বের বইতে এর ব্যাখ্যা নেই। বাদল আবার গাছটাকে প্রশ্ন করল, তুমিও বলতে পারলে না? হাতের শুকনো পাতাগুলো মুড়মুড়িয়ে ভেঙে বাদল গন্ধ শুঁকে কিছু বোঝবার চেষ্টা করল। রেনুর সঙ্গে দেখা হলো রবিবার সকালে। রেনুর মুখে চোখে রাগ। সে অভিমান কিংবা রাগ মনের মধ্যে চেপে রাখে না। বাদল নিজের ঘরে শুয়ে শুয়ে কাগজ পড়ছিল। রেনু সেখানে এসে প্রথমেই বলল, তোমার ব্যাপার কি বলো তো? একটা লাল রঙের শাড়িতে রেনুকে জলে দেখাচ্ছে। ফাঁকা ঘর। বাদলের প্রথম প্রতিক্রিয়া হলো এক লাফে উঠে রেনুকে জড়িয়ে ধরা। রেনুর চেহারার মধ্যে এমন একটা টাটকা ভাব আছে যে স্পর্শ না করলে যেন সবটুকু দেখা হয় না। কিন্তু বাদল আশ্চর্যভাবে নিজেকে দমন করে অত্যন্ত নিরুত্তাপ গলাতেই বলল, কতদিন তোমার দেখা পাই না। তোমার কি হয়েছে সত্যি করে বলো তো? কিছু হয়নি তো। নিশ্চয়ই কিছু হয়েছে। কদিন ধরেই তোমার কিরকম যেন আলগা আলগা ভাব দেখছি। তোমাকে কেউ কিছু বলেছে? কে কি বলবে আমাকে? বসো। বসবে না? রেনু চেয়ারটা একটু দূরে টেনে নিয়ে বসল। রেনুরও অভিজ্ঞতা এই যে তাকে নিরালায় পেলেই বাদল বড্ড ছেলে মানুষ হয়ে যায়। রেনু এখন আর এসব ব্যাপারকে অসভ্যতা কিংবা খারাপ ব্যাপার বলে মনে করে না ঠিকই, কিন্তু মেয়েদের প্রাথমিক সতর্কতা থাকে অন্য কেউ যেন দেখে না ফেলে। বাদল আজ সেরকম কোনো চেষ্টাই করল না দেখে রেনু সামান্য একটু অবাক হলো, খুশিও হলো বোধহয়। রাগের ভাবটা সরিয়ে ফেলে বলল, এখনো শুয়ে আছো কেন? ওঠো। কটা বাজে জানো? বাদল হাতের খবরের কাগজখানা সযত্নে ভাঁজ করে রেখে দিল বালিশের তলায়। তারপর উঠে বসল। রেনুর দিকে তাকিয়ে ভাবল, এরকম একটা দিন আসা উচিত ছিল যখন সে আর রেনু এক বিছানায় শুয়ে রাত কাটাবে। সকালে রেনু আগে ঘুম থেকে উঠবে, তারপর তার গায়ে ঠেলা দিয়ে বলবে, এখনো শুয়ে আছো কেন? ওঠো। আঙুলগুলো মাথার চুলের মধ্য দিয়ে চিরুনির মতো চালিয়ে বাদল বলল, তোমার সব কিছুই সুন্দর, কিন্তু আমি এর যোগ্য নই। রেনু ধমক দিয়ে বলল, ওসব আজে বাজে কথা অনেক শুনেছি। তুমি 7 দিন আমার সঙ্গে দেখা করনি কেন? আমি তোমার অফিসে টেলিফোন করেছিলাম। অফিসের কাজটা আমার একটুও ভালো লাগছে না। আমি পড়াশুনো করতে চাই। অনেক দিন বাদে আমার কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু তার সময় নেই। চাকরিটা ছেড়ে দাও। তা সম্ভব না। বাড়িতেও নানা রকম অশান্তি চলছে। কি অশান্তি? তোমার তা শোনার দরকার নেই। অশান্তির কথা, দুঃখের কথা অন্যকে বলতে নেই, শুধু শুধু বিব্রত করা। আমি কিছু করতে পারি না? পারো। কি?
যেরকমভাবে 2 আঙুল দিয়ে নুন তোলে, বাদল আঙুলের সেরকম ভঙ্গি করে বলল, আমাকে এইটুকু ভালোবাসবে? এইটুকু ভালোবাসাই আমার পক্ষে যথেষ্ট। বাসবে? উত্তর না দিয়ে রেনু হেসে ফেলল, পরিষ্কার নির্ভেজাল হাসি। ভালোবাসার কথা শুনলে সে হাসে। অফিসে কিংবা বাড়িতে ঝঞ্ঝাট থাকলেই কি একেবারে হাল ছেড়ে চুপচাপ বসে থাকতে হবে? আমি লক্ষ্য করেছি তুমি দিন দিন আরও বেশি মুখচোরা আর গম্ভীর হয়ে যাচ্ছ। এসব চলবে না। তোমাকে লোকের সঙ্গে মিশতে হবে, তোমার যেটুকু গুণ আছে তা প্রকাশ করতে হবে। ইন্দ্রাণী দেবী, আপনি আজ প্রচুর উৎসাহ নিয়ে এসেছেন বলে মনে হচ্ছে। আপনি বুঝি অধপতিত মানুষদের উদ্ধার করার দায়িত্ব নিয়েছেন? শোনো, আমাদের ক্লাসের ছেলেমেয়েরা মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। আবার নাটক? না, নাটক নয়, আলোচনা, কিছু গান, আবৃত্তি। তোমাকে যেতে হবে। আমি গিয়ে কি করব? তোমার কলেজের বন্ধুরা আমাকে পাত্তা দেবে কেন? আমি সামান্য একটা কেরানি। তুমি একজন কবি। ছিলাম, তাও খুব এলেবেলে ভাবে। এখনো তুমি কবি এবং থাকবেও। মোট কথা তোমাকে যেতেই হবে এবং অনেক সাহায্য করতে হবে। আচ্ছা, সূর্যদাকে নিয়ে যাওয়া যায় না? সূর্যদার কথা ছেড়ে দাও, হি ইজ লস্ট। কেন ছেড়ে দেব কেন? একটা লোক শুধু শুধু নিজেকে এরকমভাবে নষ্ট করবে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখব? রেনু, তুমি কি আজ ত্রাণকর্ত্রীর ভূমিকায় নেমেছ নাকি? চলো সূর্যদার সঙ্গে দেখা করে আসি। সূর্যদা এখনো ঘুমোচ্ছে। 10টা বেজে গেছে, এখনো ঘুম? এই করলে কারোর স্বাস্থ্য থাকে? চলো ডেকে তুলব। বাদল আজকাল পারতপক্ষে সূর্যর সঙ্গে দেখা করতে চায় না। সূর্য সম্পর্কে যে উজ্জ্বল ছবিটা তার মনের মধ্যে ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ায় সেই দুঃখ পেয়েছে বেশি। কিন্তু রেনুকে এ কথা বলা যায় না। রেনু প্রবল উৎসাহে টেনে নিয়ে গেল অনিচ্ছুক বাদলকে। সূর্যর ঘরের দরজা বন্ধ ছিল। বাদল ডাকলো বাইরে থেকে। সূর্য রুক্ষভাবে বলল, কে? দরজা খোলাই আছে, ধাক্কা দে। সূর্য টান টান হয়ে শুয়ে আছে খাটের ওপর, ঘুমোচ্ছিল না। তার বুকের ওপর একটা খোলা বই। দরজা খুলতেই উগ্র অ্যালকোহলের গন্ধ। বাদল ভাবল, সূর্যদা কি সকাল থেকে মদ খাচ্ছে, কিংবা কাল বোধহয় অনেক রাত পর্যন্ত চলেছে। সূর্যর চোখ দুটো নেশাগ্রস্তর মতন। রেনুকে দেখেও সে কোনো ভাবান্তর দেখালো না। বাদলকে বলল, টেবিলের ওপর থেকে সিগারেট দেশলাই দে। রেনু বলল, এখনো শুয়ে আছেন কেন? উঠুন, ঘরের জানলা টানলাও তো খোলেননি। সূর্য খানিকটা জড়ানো গলায় বলল, না, আমি এখন উঠব না। সারা রাত আমার ঘুম হয়নি, এখনো ঘুম আসছে না। রেনু তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে সূর্যকে নিয়ে যাবার কথা বলতেই সূর্য হঠাৎ খুব রেগে উঠল। বাদলের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা আমাকে প্রায় জ্বালাতন করতে আসে কেন? হ্যাঁ, বারণ করতে পারিস না? আমি এসব পছন্দ করি না। বাদল আড়ষ্টভাবে বলল, ও তো অন্যায় কিছু বলেনি। বলছি তো আমি এসব পছন্দ করি না। ওকে অন্য জায়গায় যেতে বল। দেশে অনেক বড় বড় নেতা আছে যারা দেশের জন্য একসময় জেল খেটেছে, এখন তারাই ক্ষমতা নিয়ে দেশটা চালাচ্ছে। ও তাদের কাছে যাক না, আমাকে বিরক্ত করা কেন? আমি এসব পছন্দ করি না। রেনু কোমর বেঁধে লেগে গেল ঝগড়া করতে। সূর্যরাজ মাথার ঠিক নেই। নেশাগ্রস্ত অবস্থায় সে রেনুর সামনে খারাপ ভাষা ব্যবহার করছে। সমস্ত পৃথিবীর ওপরেই তার একটা ঘৃণার ভাব। অন্যান্য মাতালদের মতনই তার মুখ দিয়ে ইংরেজির স্রোত বইছে। পৃথিবীর সবাই বাস্টার্ড কিংবা সান অফ এ বিচ, সকলেই নরকে যাবার যোগ্য। বাদল বিরক্ত বোধ করতে লাগলো। সূর্যদাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। একসময় গোয়ারের মতন টেরোরিস্ট মুভমেন্টে গিয়েছিল, এখন গোয়ারের মতন নিজেকে নষ্ট করতে চাইছে। একে আর পাত্তা দেওয়া উচিত নয়। রেনুকে অপমান করার কোনো অধিকার নেই সূর্যদার।
তবু পুরনো দুর্বলতায় বাদলের বুকটা মুচড়ে উঠল একবার। তার মনে হলো সূর্যদার জন্যই সে নিজেও কিছু করতে পারল না জীবনে। তার অনেক দিনের বিশ্বাস ছিল সূর্যদার সে একসঙ্গে মিলে কোনো কাজ করলে দারুণ কিছু করতে পারত। সে আবেগের সঙ্গে বলে ফেলল, সূর্যদা, কেন নিজেকে নষ্ট করছো? এখনো সময় আছে। আমরা একটা কিছু করতে পারি না? কোনো একটা কাজের মধ্যে না থাকলে তুমি শান্তি পাবে না। কি ব্যবসা ট্যাবসার কথা ভাবছো? এসব কি তোমাকে বানায়? তুমি আরো অনেক বড় কিছু করতে পারো। তোমার সঙ্গে যারা কাজ করেছে, যারা জেল খেটেছে, দেখো তারা আজ অনেকেই দেশের হর্তাকর্তা। তুমি এখনো যদি একবার তাদের কাছে যাও, তাদের একটু বুঝিয়ে বলো। সূর্য উগ্র মুখ করে প্রচণ্ড জোরে বলল, হোয়াট? আমি কাদের কাছে যাব? এখন যারা মিনিস্টার তারা তোমার... বাদল কথাটা শেষ করতে পারল না। সূর্য সারা মুখটা কুঁচকে বলল, Shall I, who struck the lion, pay the wolves homage? হ্যাঁ, bastards, all bastards. তুই চাকরি করিস, তুই ওদের পা চাট গিয়ে। অপমানে রক্তশূন্য হয়ে গেল বাদলের মুখ। সে রেনুর দিকে তাকিয়ে বলল, চলো, এখানে আর বসে থেকে কোনো লাভ নেই। সূর্য হুঙ্কার দিয়ে বলল, গেট দ্য হেল আউট অফ হিয়ার। আমাকে আর কখনো বিরক্ত করতে আসবি না, আমি সাবধান করে দিলাম। অন্যদিন সূর্য বেশি কথা বলে না কিংবা প্রশ্নের উত্তর এড়িয়ে যায়। আজ নেশাগ্রস্ত অবস্থায় তার মাথায় রাগ চড়ে গেছে। বাদল আর রেনু চলে আসবার পরেও সে উন্মত্তের মতন চেঁচাতে লাগলো। কিসের ওপর যেন সে দুমদুম করে ঘুষি মারছে। সারা বাড়ি কেঁপে উঠছে তার চিৎকারে। সিঁড়ির মুখে দাঁড়িয়ে রেনু কম্পিত গলায় বলল, এরকম করলে তো উনি পাগল হয়ে যাবেন। সকালবেলা কোনো মাতালের চিৎকার শোনার অভিজ্ঞতা নেই রেনুর। তার অস্তিত্ব ও জগতে বড় রকমের যেন একটা ধাক্কা লেগেছে। তার দু চোখে ঘনিয়ে এসেছে করুণা। রেনু বলল, আমাদের উচিত ওকে সাহায্য করা। বাদল নিরস গলায় বলল, তুমি যাও। রেনু আবার ঢুকে গেল ঘরের মধ্যে। সূর্যর বাহুতে হাত রেখে বলল, সূর্যদা, এ কি করছেন? শান্ত হন, আমরা ওসব কথা আর কখনো বলবো না। বাদল আশঙ্কা করেছিল সূর্য বোধহয় রাগের মাথায় রেনুকে ধাক্কা দেবে কিংবা চড় মেরেই বসবে। সূর্য তা করল না। রেনুর হাত সরিয়ে দিয়ে বলল, তুমি যাও। রেনু দৃঢ় গলায় বলল, না, আমি যাব না। আপনি শান্ত না হলে আমি যাব না। বাদল একটুক্ষণ স্থিরভাবে তাকিয়ে রইল ওদের দিকে। তারপর নিচে নেমে গেল। নিজের ঘরে গিয়ে বালিশের তলা থেকে টেনে বার করল খবরের কাগজটা। শেষ পৃষ্ঠার একটা ছবির দিকে চেয়ে রইল। সূর্যদার মন ফেরাবার জন্য এই একটাই উপায় আছে বোধহয়। বারাসাতে একটি হাসপাতালের উদ্বোধন করছেন নতুন মন্ত্রী শঙ্করলাল বসু। তার পাশে দাঁড়ানো দীপ্তিদিকে স্পষ্ট চেনা যায়। সূর্যদা কি জানে প্রায় 2 মাস আগে দীপ্তিদির সঙ্গে শঙ্করলাল বসুর বিয়ে হয়ে গেছে? কারোর কাছ থেকে কি শোনেও নেই। বাদল খবরের কাগজটা নিয়ে আবার ওপরে উঠে আসছিল। সিঁড়িতে পা দিয়েও ফের মত পাল্টালো। তার মুখ রাগে গনগন করছে। তবু সে খবরের কাগজটা ছিঁড়ে ফেলল টুকরো টুকরো করে। বরানগর আলমবাজারের দিকে একটা দোতলা বাড়ি, সামনে ছোট্ট একটি মাঠ, যা বাগান হওয়ার প্রতীক্ষায় আছে। উঁচু পাঁচিল তোলা হচ্ছে সেটাকে ঘিরে। বসানো হয়েছে লোহার গেট। বাড়ির দেওয়ালগুলোতে নতুন রং করা হয়েছে, তাই বেশ একটা টাটকা টাটকা গন্ধ। এই বাড়িতে শঙ্কর বসু সদ্য উঠে এসেছেন। সকালের দিকে বাড়ির সামনে মানুষের ভিড় লেগেই থাকে। গেটের দুপাশে বসা 2জন পুলিশ সেই ভিড় সামলায়। তবে এ বাড়ি থেকে যেন কোনো ভিখিরিকেও ফিরিয়ে দেওয়া না হয় সে ব্যাপারে কড়া নির্দেশ আছে। একতলার বসবার ঘরে একটি নারকেল মালায় অনেক খুচরো পয়সা রাখা আছে। ভিখিরি এলে পুলিশের লোকই সেখান থেকে পয়সা এনে দিয়ে দেয়। পুলিশ কারুর হাতে পয়সা তুলে দিচ্ছে, এই দুর্লভ দৃশ্য এ বাড়িতে এলেই শুধু দেখা যাবে। ভিখিরি ছাড়াও নানা রকম প্রার্থী ও উমেদার আসে। সকালবেলা শঙ্করবাবু 2 ঘন্টা নিচে এসে বসেন।
এক এক করে তাদের সকলেরই কথা শোনেন এবং সাধ্যমতন সাহায্য করেন। বহু লোকের বহু রকমের দরখাস্তে তিনি কখনো লাল ও কখনো নীল পেন্সিলে সুপারিশ লিখে দেন। তবে মন্ত্রীদের দুরকম রঙের পেন্সিল ব্যবহার করার পেছনে যে একটা রহস্য আছে তা অনেকেই জানে না। রুক্ষ চুলদারি সমন্বিত চেহারায় সূর্য সেই গেটের সামনে এসে দাঁড়াবার পর পুলিশরা তার আপাদমস্তক কয়েকবার দেখল বিতৃষ্ণার সঙ্গে, তবু ঢুকতে দিল ভেতরে। মাঠটা পেরিয়ে এসে বারান্দায় উঠলেই চোখে পড়বে দেয়ালের গায়ে একটা লাল রঙের তীর আঁকা। তার পাশে লেখা আছে এই দিকে। সেই নির্দেশ অনুযায়ী গেলে যে ঘরটি পড়বে সেখানে বসে থাকেন শঙ্কর বসুর সেক্রেটারি রাখাল চট্টরাজ, যিনি বরানগর পাড়ায় রাখালদা নামে অত্যন্ত জনপ্রিয়। সেই ঘরের দেয়ালে শোভা পাচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে আলোচনারত শঙ্কর বসুর একটি বাঁধানো ফটোগ্রাফ। রাখাল চট্টরাজ সূর্যকে অবাঙালি মনে করে তার দিকে ভিজিটিং স্লিপের প্যাড এগিয়ে দিয়ে বললেন, কেয়া নাম और क्या काम यहाँ লিখ দিজিয়ে। সূর্য নাম লিখতে গিয়েও ঘরের মধ্যে অপেক্ষমান আরও অনেক দর্শন প্রার্থী দেখে বলল, আমার খুব জরুরি দরকার। রাখাল চট্টরাজ একগাল হেসে বললেন, এখানে আর যারা বসে আছে তাদের কার না জরুরি দরকার। ঠিক আছে, বুঝেছি বুঝেছি, একটু বসো ভাই, বেশিক্ষণ লাগবে না। হাসির উত্তরে হাসি মুখ দেখানোই মনুষ্য সমাজের নিয়ম, কিন্তু সূর্য মুখখানাকে রেখাহীন করে রাখল। সে বসল না, দাঁড়িয়ে রইল দেয়ালে হেলান দিয়ে। রাখাল চট্টরাজ বললেন, বসো না, দাঁড়িয়ে কেন? সূর্য উত্তরও দিল না, বসলও না। ঘরে কয়েকখানা চেয়ার ও 3টি বেঞ্চ। এর মধ্যে বেঞ্চগুলিতে একটু জায়গা থাকলেও সূর্য যেন অন্য কারোর পাশেই বসবে না ঠিক করেছে। সূর্য যখন ডাক পড়ল শঙ্কর বসুর ঘরে, তখনও সেখানে 2-3 জন লোক রয়েছে। যদিও সূর্যর চেহারা অনেকটা বদলে গেছে এই কয়েক বছরে, মুখ দাড়ি গোফে ঢাকা, তবু আশ্চর্যের বিষয় শঙ্করবাবু তাকে দেখা মাত্রই চিনতে পারলেন। বিস্মিত হয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে বললেন, আরে সূর্য, এসো এসো, কোথায় ছিলে এতদিন? শঙ্করবাবুর কণ্ঠস্বরে উত্তাপ আছে। এক পার্টিতে থাকবার সময় তিনি কোনোদিনই সূর্যকে ঠিকমতো পছন্দ করতে পারেননি, কিন্তু আজ সূর্যকে দেখে তিনি সত্যিই খুশি হয়েছেন বলে মনে হলো। সূর্যকে পাশের চেয়ারে বসিয়ে অনেক প্রশ্ন করতে লাগলেন। তারপর কেমন আছো বলো? ভালো। চেহারাটা বড্ড খারাপ হয়ে গেছে। কোথায় ছিলে এতদিন? ঘুরে বেড়াচ্ছিলাম। ভারত দর্শনে বেরিয়েছিলে? খুব ভালো। এত বিরাট এই দেশ, এর কতটুকুই বা আমরা দেখেছি বা জানি। কয়েক মাস ধরে তোমার খুব খোঁজ করেছিলাম। ও, তোমার এক মাসতুতো না পিসতুতো ভাই আছে না, তার কাছেও খোঁজ করা হয়েছিল। সেও কিছু বলতে পারল না। কারোর কাছে ঠিকানা রেখে যাওনি? ঠিকানা ঠিক ছিল না। এখন এখানেই থাকবে ঠিক করেছো তো? কি করবে কিছু ঠিক করেছো? কি জানি, তুমি অনেক কিছু করতে পারবে। আমার দ্বারা যদি কোনো সাহায্য করা সম্ভব হয়। শঙ্করবাবু নিতাই নামে একজন লোককে ডেকে জিজ্ঞেস করলেন, বৌদি ফিরেছেন? ফেরেননি এখনো? ঠিক আছে, ফিরলে এখানে একবার খবর দিস। সূর্যর দিকে ফিরে বললেন, দীপ্তি এখনো স্কুলে পড়ানো ছাড়েনি। এখানকার একটা স্কুলে হেডমিস্ট্রেস হয়েছে, একটু বাদেই আসবে। তুমি বসো, ওর সঙ্গে দেখা করে তারপর যাবে। আমি ততক্ষণে এদের সঙ্গে একটু কথাবার্তা সেরে নিই। সূর্য চুপ করে বসে রইল এমন একটা ভঙ্গিতে যেন অন্য কারুর কথা সে শুনতে পাচ্ছে না। পকেট থেকে সিগারেট বার করে ধরালো। শঙ্করবাবুর কথাবার্তা আগে একটু রুক্ষ ধরনের ছিল, এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মিষ্টভাষী হয়েছেন। যদিও জহর কোট ও গান্ধী টুপি পরে চেহারাটা বদলেছেন, তবু অনর্থক লম্বা লম্বা কথা বলেন না। কাজের কথাই সংক্ষেপে সেরে নিতে চান। কত রকম লোকের কত রকম চাহিদা। এত বছর পরাধীনতার পর লোকে হঠাৎ কতগুলো নতুন ঠাকুর দেবতা পেয়ে গেছে।
যাদের কাছে এলে সব রকম মনস্কামনা সিদ্ধি হতে পারে, অন্তত যাদের কাছে মনস্কামনার কথা জানানো যায়। সকলেই এসে পৃথক পৃথকভাবে বলছে, আমাকে দাও, আমাকে দাও, আমার ছেলের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার নিজের জন্য, অর্থাৎ আমাকে কেন্দ্র করে যে পরিবার, শুধু তার উন্নতির জন্য আমি কিছু একটা চাই। দাও, দাও, দাও। এর বাইরে যে দেশ, যে সমাজ, তার যা হয় হোক, তুমি শুধু আমাকে দাও। ভোটে জেতার আগেই কিংবা পরে এসব দেবতারাও যাকে যতটা সম্ভব পাইয়ে দিয়ে মনে করলেন, তবু তো কিছু একটা করলাম ওদের জন্য, যেন এইটাই দেশের কাজ। যারা চোখের সামনে আসে তারা এরকমভাবে কখনো কিছু পায়। যারা চোখের আড়ালে রইল, সে পিণ্ড পিণ্ড জনসমষ্টি, তাদের যেন কোনো অস্তিত্বই নেই। গ্রামে গঞ্জে হাটে বাজারে তাদের হাড়ে ঘুণ ধরতে লাগলো। শঙ্কর বসু মানুষটা অসৎ নন। তিনি মনে করছেন তিনি সত্যিই দেশের জন্য কাজ করছেন আন্তরিকভাবে। তিনি চোখে একটা ভুল চশমা পরে আছেন।